গল্পগুরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছি এর পঞ্চম পর্ব। সুনীল, তুই একা এসেছিস? আমি ভূত দেখার মতো চমকে উঠলুম। এখানেও চেনা লোকের হাতে ধরা পড়তে হবে? ঘুরে দাঁড়িয়ে দেখলুম পরীক্ষিত, নুরুল আর একটা আমেরিকান ছোকরা। এরও মুখে দাড়ি, ময়লা পোশাক, কাঁধে ঝোলা। নুরুল বলল, আপনার সঙ্গে শেখরবাবুর দেখা হয়েছে? উনি তো আপনাকে খুব খুঁজছেন। আমি মুহূর্তে দ্বিধা না করে বললুম, হ্যাঁ, দেখা হয়েছে। পরীক্ষিত বলল, কখন দেখা হলো? এই তো আজকেই বিকেল 4টের সময়। পরীক্ষিত গাল কুঁচকে হেসে বলল, শেখরটা কি কাণ্ড করেছে দেখেছিস তো? ক্ষেপে গেছে একেবারে। আমি বললুম, সত্যি, শেখর একেবারে বেপরোয়া। এখানে বাথরুমটা কোথায় রে? জানি না। সেদিন তোরা বারিন্দার সঙ্গে মারামারি করেছিস কেন? তোকে নাকি বেধড়ক পেদিয়েছে? ভাগ, আমি অবিনাশ আর বারিন্দার মারামারি ছাড়িয়ে দিতে গিয়েছিলুম। জাগে, তোর ওপর বারিন্দার কোনো রাগ নেই। আজ তুই হঠাৎ এখানে একা এসেছিস যে? যেই ছবিগুলো এঁকেছে সে হচ্ছে আমার ছর্দির দেওর। আসতে বলেছিল অনেক করে। চল, তোদের সঙ্গে আলাপ করে দিচ্ছি। না থাক, আলাপ করার দরকার নেই। আমরা এখানে এলুম এই সাহেবটার জন্যে। তোর সঙ্গে আলাপ করিয়ে দিই। মিট আওয়ার ফ্রেন্ড স্যান্ডি গ্রোভার। এ ছেলেটা নিজেও একজন আর্টিস্ট, বুঝলি? শেখরের সঙ্গে আলাপ হয়েছে প্রথমে। আমি হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়েছিলুম। ছেলেটা নমস্কারের ভঙ্গিতে হাত জোর করল। আমি বললুম, গ্ল্যাড টু মিট ইউ। ছেলেটা গম্ভীর গলায় বলল, নমস্কার। ও, এর মধ্যেই দু একটা বাংলা শিখে নেওয়া হয়েছে। এরপর প্যান্টালুন ছেড়ে পাজামা ধরবে, বাঁ হাত দিয়ে ভাত খাবে। জানি জানি, ওসব ঢের জানি। পরীক্ষিত বলল, চল, শেখরের কাছে যাবি তো? স্যান্ডিও যাবে আমাদের সঙ্গে। আমি প্রফুল্ল মুখে বললুম, কোথায়? 5 নম্বর বাড়িতে? আমি যাব, চল। আমার কিছু করার নেই এখন। একটু দাঁড়া, আমি বাথরুম থেকে ঘুরে আসি। তোরা ততক্ষণ ছবিগুলো দেখ। হলঘর থেকে বেরিয়ে আমি একটু দেরি না করে বিদ্যুৎ গতিতে সোজা চলে এলাম পার্ক স্ট্রিটে। একটা চলন্ত খালি ট্যাক্সি থামিয়ে চড়ে বসলাম। এখনো সময় হয়নি। ট্যাক্সিটা ছেড়ে দিয়ে আমি গাছটার নিচে একটু দাঁড়ালাম। মেয়েরা কেউ এখনো আসেনি। এখন রাস্তায় লোকজন কম নেই, তবু রাস্তাটা কেমন নীরস। যেই গানের স্কুলটি ছুটি হবে অমনি রাস্তাটা আলো হয়ে উঠবে। মনে হয় যেন এই বিশাল গাছটা, দুপাশের বাড়িগুলো আমারই মতন সেই সময়ের প্রতীক্ষায় আছে। মিনিট পাঁচেকের মধ্যেই ওরা বেরিয়ে এলো কলকল করে। অন্য কোনো মেয়ের দিকে আমার চোখ পড়ল না। আজ আমি প্রথমেই যমুনাকে দেখতে পেলাম। আজ একটু বেশি সাজ করে এসেছে। মাথার চুল চূড়া করে বাঁধা, হাত কাটা ব্লাউজ, কচি কলাপাতা রঙের শাড়িটা নিশ্চিত খুব দামি। বেশি সাজে ওর সৌন্দর্য কিছু বৃদ্ধি পায়নি। সৌন্দর্য যার থাকে তার আর বাড়ে কমে না। সুন্দরী নারীর মুখে ব্রণ হলেও তা সুন্দর। আমি স্থির চোখে তাকিয়ে রইলুম। তখন আমার দিকে যমুনার চোখ পড়ে। মেয়েরা সবাই মিলে একসঙ্গে কথা বলে, তবু কে কি কথা অন্যকে শোনাতে চায় কে জানে। ওই মেয়ে দঙ্গলের মিষ্টি গলার রিনরিনে কোলাহলে রাস্তার সব লোক ওদের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। যমুনা দল ছেড়ে তাড়াতাড়ি এগিয়ে এলো বাসস্টপের দিকে, এবং ও নিজেই আমাকে প্রথম দেখতে পেল। আপনি আপনি কখন এসেছেন? এইমাত্র বাসে চড়ে যাচ্ছিলুম, তোমাকে দেখে নেমে পড়ে দাঁড়িয়ে আছি। আপনি সেদিন এলেন না? কোন দিন? যেদিন দেখা হলো তারপরের গানের ক্লাসের দিন। আমি তো সেদিন আসব বলিনি। আপনি বললেন আপনি পরের দিন আসবেন। আমি দাঁড়িয়ে রইলুম আপনার জন্য। পরের দিনই তো বলিনি, বলেছিলাম পরে একবার একদিন আসব। তুমি সত্যিই আমার জন্য দাঁড়িয়েছিলে? হ্যাঁ, অনেকক্ষণ। আমার কিরকম যেন মনে হয়েছিল আপনি সেদিন আসবেন। যমুনা আমার জন্য দাঁড়িয়েছিল। এ কথা শুনে শরীরটা হঠাৎ জলের মতন নরম হয়ে গেল। ওইটুকু একটা কচি বাচ্চা মেয়ে আমার জন্য অপেক্ষা করেছিল শুনে বুকের মধ্যে একটা ঝাঁকি লাগল। কি সুন্দর জড়তাহীন পরিষ্কার কণ্ঠ! বলল, আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম। এরকম পরিষ্কার সত্য তো আমি নিজে বলতে পারি না, কেউ পারে না, আর কারোর মুখে শুনিনি। যমুনা ছাড়া পৃথিবীর আর সকলেরই বয়স বেড়ে গেছে। আমি বললুম, যমুনা, সত্যি সেদিন আমার আসার ইচ্ছে ছিল। তোমাকে সেদিন হঠাৎ দেখার পর আমার মনটা এত ভালো লাগল যে রোজই আমার ইচ্ছে করে তোমার সঙ্গে দেখা করতে। আমরা দুজনে এখন থেকে বন্ধুত্ব পাতালুম। কেমন? সেদিন আসতে পারিনি, তার আগের দিন আমার দাদামশাই মারা গেলেন তো, সেই জন্যেই। ও, তাই বুঝি?
আপনি তবে চামড়ার জুতো পরেছেন কেন? আপনার অসুচ না? দাদামশাই মারা গেলে মাত্র 3 দিন অসহ্য হয়। পার হয়ে গেছে। চলো, তোমাতে আমাতে আজ খুব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত যাই। যেতে যেতে অনেক গল্প করব। কিন্তু আজ তো হবে না, আজ দেরি হয়ে যাবে যে। কত আর দেরি হবে? না, আজ যে বাড়ি শুদ্ধ সবাই নাটক শোতে সিনেমায় যাচ্ছি, গিয়েই খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে। মা বলেছিল আজ গানের স্কুলে আসতে হবে না, কিন্তু আমার যে সামনের মাসে গানের পরীক্ষা। ভাগ্যিস এসেছিলে, তাই দেখা হলো তোমার সঙ্গে। বাহ, আপনি বুঝি বাড়িতে আসতে পারেন না? মাকে সেদিন বলেছিলাম আপনার কথা। মা বলল আবার দেখা হলে আপনাকে একদিন জোর করে বাড়িতে ধরে আনতে। দিদিও বলল আপনাকে নিয়ে যেতে। দিদি জিজ্ঞেস করছিল, দিদিকে আপনার মনে আছে? আমি বললুম, তোমার দিদির নাম সরস্বতী তো? মনে থাকবে না কেন? সরস্বতীর মুখটা মনে পড়ে আমার একটু অস্বস্তি লাগল। এ হচ্ছে সেই ধরনের মুখ যারা নিজেদের সুখ চেয়ে অপরকে কখনো সুখী হতে দেয় না। সরস্বতীকে আমার কখনো তেমন ভালো লাগেনি। যমুনার দিদি হিসেবেও ওকে মানায় না। যমুনা বলল, আজ চলুন না। আজ গিয়ে কি করব? আজ তো তোমরা সবাই সিনেমায় যাচ্ছ। ও হ্যাঁ, তাহলে বাড়িতে কবে আসবেন? তোমার গানের স্কুল তো আবার পরশুদিন, না? হ্যাঁ, 6:30 থেকে 8টা। ওই যে বাস আসছে। চলো, আমিও তোমার সঙ্গে বাসে উঠে পড়ি। আমি ওইদিকেই যাব। আসুন, শিগগির আসুন। যা ভিড়! সত্যি বাসে বিষম ভিড়। সবসময় যে কেন একদল লোক বাসে উঠে জায়গা দখল করে বসে থাকে বুঝি না। এত ঘোরাঘুরির কি দরকার মানুষের? অনবরত এক জায়গা থেকে আরেক জায়গায় না গেলে বুঝি চলে না। বাসের ভিড়ের লোকদের দেখে আমার গা জ্বলে গেল। যমুনা কিন্তু ভিড় ঠেলে বেশ তরতর করে উঠে পড়ল। আমি ওকে বললুম, চলো, দোতলায় চলো। সিঁড়ির লোকেরা যমুনাকে পাশ দিতেই আমি সেই ফাঁক দিয়ে উঠে গেলুম। সতর্ক ছিলুম, একটা লোকও যদি অসভ্যতা করে যমুনার শরীর ছুঁয়ে দেয়, তবে আমার পেরেক বসানো জুতো দিয়ে তার পা মারিয়ে দেব। দোতলাতেও বসার জায়গা নেই। লেডিস সিটে একটি মেয়ের পাশে একটি যুবক বসেছিল। যমুনাকে দেখে সে সিট ছেড়ে উঠে আমারই পাশে দাঁড়াল। আমরা দুজন দুজনের দিকে বিরক্তভাবে তাকালাম। যমুনার পিঠের কাছে সিটের মাথায় আমার হাত। বাড়ির কাছাকাছি আসতে যমুনা উঠে দাঁড়িয়ে বলল, আপনি নামবেন না? আমি বললুম, না, তুমি নেমে পড়ো, আবার দেখা হবে। আসবেন কিন্তু ঠিক। তৎক্ষণাৎ একটা পুরো সিট খালি হতেই আমি বসে পড়ে জানলা দিয়ে রাস্তার দিকে তাকালাম। যমুনা ছোট লাফ দিয়ে নেমে খানিকটা দৌড়ে গেল। তারপর তাকালো ওপর দিকে। আমাকে দেখতে পেয়ে ফুল ফোটার মতো হাসল। আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে আমার হাসি ও হাতছানি পাঠিয়ে দিলাম ওর দিকে। তারপর মনে হলো এ বাসে আমি অনেকক্ষণ বসে থাকব। সত্যিই তাই রইলুম। বাস ডিপোতে এসে থামার পরও আমি চুপ করে বসে রইলুম দোতলার জানলায়। সিগারেট ধরিয়ে টানলেও এখন কেউ আপত্তি করবে না। তারপর যখন আবার বাস ছাড়ল, তখন আমার খানিকটা ঘুমের মতন এসে গেছে। খানিকটা তন্দ্রার মধ্যে বসে থাকা। দীর্ঘ যাত্রার পথ। বাস থেকে নেমে আমি সোজা বাড়ি চলে এলাম। বাড়ি ঢোকার মুখে কি সুন্দর একটা নিঃশ্বাস পড়ল আমার। টেলিফোনটা বড় জামাইবাবুর ঘরে। সেই জন্যই বন্ধু বান্ধবদের বলে দিয়েছিলাম সন্ধ্যের পর কেউ যেন বাড়িতে আমাকে টেলিফোন না করে। ওখানে টেলিফোনে কথা বলার খুব অসুবিধে। যেসব দিন পার্টি বা অ্যাপয়েন্টমেন্ট না থাকে, সেসব দিনে বড় জামাইবাবু সন্ধেবেলাতে বাড়ি চলে আসেন। নিজের ঘরে বসেই কাজকর্ম করেন অফিসের। পাবলিসিটি লাইনের মানুষ, সারা বছর ধরে বহু পার্টিতে যেতে হয়। সুতরাং মদ খাওয়াটা ওর অভ্যেস হয়ে গেছে। নিজের ঘরেই বোতল রাখা থাকে। কাজ করার সময় সন্ধেবেলা অল্প অল্প রোজে খান। বড়দির কড়া হুকুম আছে, বাড়ির কারুর ওই সময় ওকে বিরক্ত করতে যাওয়া বারণ। রাতে 11:30 আন্দাজ বড়দি আমার ঘরের দরজায় ধাক্কা দিয়ে বলল, ঘুমেছিস নাকি? তোকে কে যেন টেলিফোনে ডাকছে। আমি সারা খাটময় ছড়ানো কাগজপত্র ফেলেই উঠে এলাম। এখন কে আবার টেলিফোন করছে? বড় জামাইবাবুকে এ সময় বিরক্ত করতে সত্যি আমার লজ্জা করে। বড় জামাইবাবু অবশ্য ঘুমিয়ে পড়েছিলেন। বিছানার উপর এক হাতের মধ্যে মুখ গুজে শুয়ে আছেন। কাজ করার সময় কোনো কিছু চিন্তা করতে করতেই যেন গাঢ় ঘুম এসে গেছে। টেবিল থেকে বোতল, গ্লাস সবই বড়দি সরিয়ে ফেলেছে অবশ্য, কিন্তু ঘরে হালকা রামের গন্ধ। আমি টেলিফোন তুলে মৃদুস্বরে জিজ্ঞেস করলাম, হ্যালো, কে? ঠিক বহরমপুরের ছেলেবেলায় জানলা দিয়ে খুব ভোরে এসে শেখর যেমন ফিসফিসিয়ে ডাকত, সেরকম গলায় বলল, এই সুনীল, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করছিস? তুই এখানে এলি না?
বেশ কয়েকদিন পর শেখরের গলার আওয়াজ শুনলুম। নতুন কিছু একটা রহস্য পেয়ে খুব মেতে উঠেছে মনে হয়। একটু বিরক্তই বোধ করলুম আমি। চকিতে তাকিয়ে দেখে নিলাম বড়দি ঘরে নেই। জামাইবাবু সত্যিই ঘুমন্ত। আমি জিজ্ঞেস করলাম, কোথায় কোথায় আছিস তুই? ৫ নম্বর বাড়িতে, বিনার কাছে। খুব জমে উঠেছে, চলে আয় এক্ষুনি। এখন? না। ধুৎ, চলে আয় না। এমন জিনিস দেখবি, ভাবতেই পারবি না। তোর অফিসে খবর দিয়ে রেখেছিলুম, পাসনি? পেয়েছিলাম, কিন্তু একটা বিশেষ কাজ ছিল। এখানে অনেকে আছে, বাড়ি থেকে বেরিয়ে টুক করে চলে আয় না। আমার বিষম মাথার যন্ত্রণা করছে, জ্বর উঠেছে প্রায় ১০৩ ডিগ্রি। তুই সন্ধেবেলা পরীক্ষিতকে ধাপ্পা দিয়ে কেটে পড়লি কেন? ওই তো বললাম, শরীর খারাপ লাগছিল, জ্বর আসছিল তখন। তুই চলে আয়, দেখবি এমন জিনিস দেব ১ মিনিটে জ্বর সেরে যাবে। কথা দিচ্ছি, বিশ্বাস কর। একবার এসেই দেখ। শেখর, কেন বিরক্ত করছিস? বলছি তো যাব না। দাঁড়া দাঁড়া, লাইন ছাড়িস না। কাল অফিসের পরেই সোজা চলে আয় তবে। আচ্ছা, যাব। ঠিক আসিস। এখানে নূরজাহান এসেছে। অদ্ভুত ইন্টারেস্টিং ব্যাপার। কে নূরজাহান? তোর মনে নেই, বিনার দিদি নূরজাহান? কদিন ধরে আমি শুধু তার কান্না দেখছি। সুন্দরী মেয়ের কান্না দেখতে কি ভালো যে লাগে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমি এখন ছেড়ে দিচ্ছি লাইন। আজ তুই এলি না, ইস। কাল ঠিক আসবি তো? তোকে খুব দরকার। কাল বিকেলে তোর অফিসে টেলিফোন করব। বাড়ি থেকে লুকিয়ে অন্য জায়গায় রাত কাটিয়ে কি ছেলে মানুষই করছিস তুই? শেখরের হাসির আওয়াজ শুনতে পেলাম, কিরকম যেন লুকানো হাসি। বলল, ছেলে মানুষই নয়, তুই এলে বুঝতে পারবি। আচ্ছা, এখন ছেড়ে দিচ্ছি। কাল কিন্তু ঠিক। সেদিন রাত্রে ঘুমের ঘোরে আমি নানান দুঃস্বপ্ন দেখেছিলাম। আবছাবছা অস্পষ্ট ঘুম বারবার ভেঙে যাচ্ছে স্বপ্নে। আমি বিরক্ত হয়ে পাশ ফিরে শুচ্ছি। তখন আবার আরেকটা স্বপ্ন। পূর্ব বাংলার গ্রামের যে বিশাল বটগাছটায় তক্ষক ডাকত, সেটাতে দড়ি বেঁধে কে যেন আত্মহত্যা করেছে। মনীষা হাসতে হাসতে শেখরের তাঁস ছুঁয়ে দিল। আমি অরুণকে বললুম, সত্যি কোনো পাগলাগারদই সিট পাওয়া যাচ্ছে না। মনীষাকে নিয়ে তো খুব মুশকিল হল। অরুণ চিন্তিতভাবে বলল, ভাবছি ওকে আন্দামানে পাঠাবো। বারিন্দা একটা লোহার ডান্ডা ঘুরিয়ে মারল আমার মাথায়। আমার মাথার ঘিলু ফেটে ছলাৎ করে অবিনাশের গায়ে পড়তেই অবিনাশ বলল, তুই কিছু ভাবিস না, আমি বারিনকে এমন শিক্ষা দেব। যতবার দরজায় ছিটকিনি দিতে যাচ্ছি, ছিটকিনিটা আলগা হয়ে টং টং করে পড়ে যাচ্ছে। বাইরে থেকে কারা যেন বিষম জোরে দরজা ঠেলছে। আমি প্রাণপণে দরজাটা চেপে ধরে আছি, আর পারব না। এক্ষুনি ওরা ঢুকে পড়বে। তাপস বলল, জানিস, ছায়ার বড্ড মন খারাপ। ওর গায়ে সেতির দাগ ক্রমশ ছড়িয়ে যাচ্ছে। ওর ধারণা, ওর ছোঁয়া লেগে আমারও সেতি হবে। আমি দেখলাম একটা পিয়ন চিঠি দিতে আসছে, তার গায়ে দাগড়া দাগড়া সেতি। চিঠি দিতে যখন হাত বাড়ালো, হাতখানা কুষ্ঠে গলে গেছে। সেই হাতে চিঠিখানা ধরা। আমি বললুম, ও চিঠি চাই না। গম্ভীর গমগমে গলায় সে বলল, চিঠি না পড়ে ফেরত দেবার নিয়ম নেই। চিঠিখানা ছুঁড়ে দিতেই সেটা উঠতে লাগল। দূর ছাই, যত সব বাজে বাজে স্বপ্ন। বিছানা থেকে উঠে আমি ঢকঢক করে খানিকটা জল খেলাম। জলের স্বাদ এখন তেমন ভালো না। রাত্রিরে প্রচুর মদ খেলে সকালবেলা জলের স্বাদ যেরকম মিষ্টি হয়, সেরকম আর কখনো না। যারা জীবনে কখনো মদ খায়নি, তারা জলের সত্যিকারের স্বাদ জানতেই পারল না। আহা! রাত্রিরে ঘুম ভেঙে উঠে একবার আলো জ্বাললে শুনেছি স্বপ্ন দেখা বন্ধ হয়। যাগে, স্বপ্ন বন্ধ করার দরকার নেই। বাবার মা দুপুরে চলে গেছেন বহরমপুর। বাবার খাটটা এখন আমার ঘরে পাতা রয়েছে। আমি অন্ধকারই নিজের খাট ছেড়ে বাবার খাটে গিয়ে শুয়ে পড়লাম। শয্যা বদলে দেখা যাক। ওইসব ভুতুরের স্বপ্নের বদলে যমুনাকে নিয়ে একটা ছোট্ট মিষ্টি স্বপ্ন দেখা যায় না? আমি চোখ বুজে যমুনার হালকা মুখখানা অন্ধকারে ভাসিয়ে রেখে সেই রকম একটা স্বপ্নকে আহ্বান জানাতে লাগলুম। কোনো স্বপ্নই নেই আর। বাকি রাতটা গভীর ঘুম। ঘুম থেকে উঠেই আমার প্রধান চিন্তা হল, শেখরকে কি করে এড়ানো যায়। শেখর আর আমি একসঙ্গে জীবন শুরু করেছিলুম, কিন্তু সারা জীবন একসঙ্গে চলতে হবে তার কোনো মানে নেই। আমি ক্লান্ত হয়ে গেছি, কিংবা আমার বিতৃষ্ণা এসেছে। শেখরের মতন নতুন নতুন রোমাঞ্চ খোঁজার ইচ্ছে আর আমার নেই। আসলে কোথাও রোমাঞ্চ নেই। সত্যিকারের অবাক হতে তো ভুলেই গেছি। ইলেকট্রিকের আলো জ্বললেই পেতনি যেমন হঠাৎ বেলগাছ হয়ে যায়, তেমনি মানুষের দিকে একটু খর চোখে তাকালেই তার ভানগুলো খুলে পড়ে।
প্রত্যেকটি মানুষ লজ্জিতভাবে বলে ফেলে, হ্যাঁ, আমিও তোমারই মতন। অন্য মানুষরাও যে আমারই মতন এটা জেনে আমার তেমন লাভ নেই। আমিও যে অন্য মানুষের কাছাকাছি আসতে পেরেছি এটাতে কিছুটা আশ্বস্ত হওয়া যায়। তাহলে আর আত্মরক্ষার তেমন প্রয়োজন নেই। এবার মাটির ওপর স্থির হয়ে দাঁড়ানো যেতে পারে। বেড়ালকে মাটি থেকে উঁচু করে তুলতেই আপনি তার সবকটা লুকোনো নখ বেরিয়ে পড়ে। আমিও একই অজপাড়া গাঁয়ের ছেলে, তার উপর বাঙাল ও রিফিউজি। বাস্তুভূমি থেকে বিচ্ছিন্ন হবার সঙ্গে সঙ্গেই নখ খুলে তৈরি হয়েছিলাম। এই শহর বিশাল, কিন্তু তাতে কি আসে যায়? নিজের চেয়ে 10 গুণ শক্তিশালী কুকুরের সামনে এসেও কি বেড়াল ফস করে রুখে দাঁড়ায় না? তারপর দেখলুম এই শহরটা একেবারে ন্যালা খ্যাপা, এর কোনো মাথার ঠিক নেই। নজরুল ইসলামের মতোই এই কলকাতা শহর, নিজের বিপদ বা গৌরব সম্পর্কে উদাসীন। এখানে আমার কোনো বিপদ নেই। এখানে সমস্যা হল নিজের ঠিকমতো জায়গা খুঁজে নেওয়া। শেখরের সে সমস্যা নয়। শেখরের দরকার নিজের জায়গা থেকে বেরিয়ে আসা, বেরিয়ে কোথায় যাবে সেইটা খুঁজছে। আর আমি এসেছি বাইরে থেকে। আমি এখন নিজেকে ঠিক কোন জায়গায় বসাবো তাই দেখছি। এই জন্য সরেজমিন তদন্ত করা আমার এত প্রয়োজন ছিল। এখন শেখরের কাছ থেকে পালানো তেমন সহজ নয়। সন্ধেবেলা যেখানেই যাই ঠিক খুঁজে বার করবে। শেখর না হোক, সুবিমল কিংবা তাপস বা পরীক্ষিত, আমি ধরা পড়তে রাজি নই। কিন্তু যাবই বা কোথায়? আর যাই হোক, আমি তো আর লুকিয়ে একা গিয়ে গঙ্গার ধারে বসে থাকতে পারি না। চিনিবাদামওয়ালারা পর্যন্ত আমাকে দেখে হাসবে। সুবিমল আসবার আগেই 2:30 আন্দাজ প্রেসে যাবার নাম করে অফিস থেকে বেরোলাম। বেরিয়ে সোজা ঢুকে গেলাম একটা সিনেমায়। মনে মনে এইরকম একটা যুক্তি তৈরি করে নিলাম যে ইনগ্রিড বার্গম্যানের ছবি আমি একটাও বাদ দিইনি। সুতরাং আজ এ ছবিটার শেষ দিন। না দেখার কোনো মানে হয় না, একাই দেখা যাক। একা এসে সিনেমা দেখা এমন কি অপরাধ? সুবিমল সিনেমা দেখতে ভালোবাসে না, ওকে বললেও আসত না, শুধু শুধু আমাকে আটকে দিত। অবশ্য সুবিমল আজ অফিসে নাও আসতে পারত। শুনলাম কালও আসেনি। সিনেমা হলে বসেই মন স্থির করলুম সন্ধেবেলা যমুনাদের বাড়িতে যাব। আজ গানের স্কুল বন্ধ। আজ বাড়ি না গিয়ে যমুনার সঙ্গে দেখা করার উপায় নেই। অন্য যতগুলো জায়গায় যাবার কথা ভেবেছি সব ছাপিয়ে শুধু যমুনার কথাই মনে পড়েছে। আগে ভেবেছিলাম খবরের কাগজের অফিসে গিয়ে শশাঙ্কর সঙ্গে আড্ডা দেওয়া যায়, কিন্তু তাও তো বেশিক্ষণ নয়। একটু পরেই শশাঙ্ক বলবে, তুই 0.5 ঘণ্টা বস, আমি হাতের কপিটা শেষ করে আসি। রঞ্জনের ক্লাবে যাওয়া যেতে পারে, কিন্তু হয় সেখানে নাটকের রিহার্সেল হবে, অথবা তাস খেলা নিশ্চিত। তাসের নাম শুনলে আজকাল গা জ্বলে যায়। বিমলেন্দুর বাড়িতেও একটা ছোটখাটো আড্ডা বসে। বিমলেন্দু মদ খায় না, যারা মদ খায় তাদেরও ঘৃণা করে। বিমলেন্দু ফ্রেঞ্চ শেখে। একটা কথা, তুমি ফ্রেঞ্চ শেখো বলে আমি তো তোমাকে ঘেন্না করি না। আমি মদ খাই বলে তুমি আমায় ঘেন্না করার কে হে? আমি যেদিন কিছুই খাইনি, সুস্থ পরিচ্ছন্ন, সেদিনও বিমলেন্দুর সঙ্গে দেখা হলে আমাকে মদ খাওয়ার অপকারিতা বিষয়ে লেকচার দেবে। আমি ফরাসি ভাষার রস বুঝি না, তাই তার নিন্দে করতেও যাই না। তুমিও মদের মর্ম না বুঝে তার নিন্দে করতে যাও কোন বুদ্ধিতে? বোকারাম একটি। মদকে ঘেন্না করে ফরাসি ভাষা শিখছে, জীবনেও শিখতে পারবে না। ফরাসিরা শুনলে বলবে কি? মহিতোষ, বিমান, ওদের ওখানে তো যাবার প্রশ্নই ওঠে না। ওখানে এখন গরম রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। আমাকে ওরা পছন্দ করে না। আমি নাকি স্কেপটিস্ট, আমি নাকি দেশের নানান সমস্যা নিয়ে মাথা ঘামাই না। সত্যি তো তাই, আমি মাথা ঘামাই না। কত লোক খেতে পাচ্ছে না জেনেও আমি দুবেলা খাবার খাই। দেশের কত লোকের জামা কাপড় নেই, কিন্তু আমার জামার ইস্ত্রি না থাকলে চলে না। ফুটপাতে 1000 লোক শুয়ে আছে দেখেও আমার দোতলার শোবার ঘরের বিছানার চাদর একটু ময়লা হলে পছন্দ হয় না। হ্যাঁ, আমি এগুলো চাই। আমি স্বার্থপর, আমি অপরাধী, আমি একটা নৃশংস অমানুষ। কত লোককে যে বঞ্চিত করে আমি একা এত আরামে আছি তার ঠিক নেই, কিন্তু আমি এর একটাও ছাড়তে পারব না। মহিতোষ, বিমান, ওরা বেশ সুখী, কারণ ওরা দেশের সমস্যাগুলো আলাদা আলাদাভাবে দেখতে পায়, আলাদা আলাদাভাবে সেগুলো সমাধানেরও যুক্তি খোঁজে। আমি খুব ভালোভাবে জেনে গেছি যুক্তি দিয়ে কেউ কখনো কোনো স্থাবর জিনিসকে বদলাতে পারেনি। যদি কখনো যুদ্ধ কিংবা রাষ্ট্রবিপ্লব বাধে, আমি সব টান মেরে ফেলে দিয়ে রাস্তায় ছুটে গিয়ে বন্দুক হাতে নেব। আমার এ কথা শুনলেও ওরা হাসে। আমার এসব রোমান্টিক ধারণা, কিন্তু রোমান্টিকরা ছাড়া কে কবে ইতিহাস বদলেছে? আস্তে আস্তে দেশের অবস্থা বদলানো, আমি বাবা ওর মধ্যে নেই।
আমি মরে গেলে তারপর কবে দেশের উন্নতি হবে, সে উন্নতির চেষ্টার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভবিষ্যৎ যুগকে খুশি করার জন্যে আমি নিজে এখন কোনো রকম স্বার্থ ত্যাগ করতে রাজি নই। সাফ কথা, আমাকে তোমরা যা ইচ্ছে ভাবো না। এই গোটা জেনারেশন না খেয়ে হাড় ডিগডিগে হয়ে ক্ষইয়ে গলিয়ে পচে গিয়ে বেঁচে থেকে এইরকম আরেক দল পচা গলা বংশ ধরে রেখে যাবে। তারপর দেশের উন্নতি? আমি নেই, আমি নেই। আমি স্বার্থপর। আমি যতদিন বাঁচব সুস্থভাবে পুরোপুরি বাঁচতে চাই। আমি একমাত্র প্রাণ দিতে রাজি আছি যুদ্ধে। যুদ্ধে মরলে কোনো কষ্ট হয় না, খুব নরম, হালকাভাবে মারা যায়, কারণ সেটা রোমান্টিক মৃত্যু। ধৃষ্টদ্যুম্ন অশ্বত্থামাকে বলেছিল, আমাকে গলা টিপে দম বন্ধ করে মেরো না, আমাকে তলোয়ার দিয়ে মারো, তাহলে আমি স্বর্গে যাব। সুতরাং বিকেলে আর কোথাও যাবার জায়গা নেই। আশ্চর্য, অরুণের বাড়িতে গিয়ে মনীষার সঙ্গে দেখা করার ইচ্ছে আমার একবারও হল না। মনীষার নামটা ভাবতেই এক ঝলক মনীষার মুখখানা ভেসে উঠল। আমার চোখের সামনে ভেসে ওঠা মনীষার সেই মুখ বেশ ফুরফুরে হাসি হাসি। আমিও হাসি মুখে কল্পনায় মনীষার দিকে তাকালুম। না, মনীষা সম্পর্কে আমার কোনো দুঃখবোধ নেই। শুধু যমুনার কথাই মনে পড়ছে বারবার। যমুনার কথা ভেবেই একটু একটু দুঃখ পাচ্ছি। যমুনার কথা ভাবতে ভাবতে ওকে দেখার এমন অসম্ভব ইচ্ছে জেগে উঠল যে ভাবলুম সিনেমার শেষ না হতেই বেরিয়ে যাই। কিন্তু পুরো অফিসের সময় পান না করেই আমি ওর সঙ্গে দেখা করতে গেছি, এটা যেন কী রকম। সেজন্য সিনেমা শেষ হবার পরও কিছুক্ষণ আমি চা খেয়ে কাটালুম। যমুনারা আমাদের কিরকম যেন আত্মীয় হয়, কারণ সেজ কাকার বাড়িতে যমুনার মা আর বরুণকে দেখেছি আমি। যমুনাকেও দেখেছি দু একবার, কিন্তু তখনও এ এত বাচ্চা ছিল যে আমি লক্ষ্যই করিনি। যমুনার দিদি সরস্বতীর সঙ্গেও একবার খানিকটা পরিচয় হয়েছিল, কিন্তু সরস্বতীকে আমার তেমন ভালো লাগেনি। কিরকম যেন ওর স্বভাব। মনে হতো ওর গায়ে হাত দিলেই আমার হাত কেটে যাবে। কাকিমার শ্রাদ্ধের দিন সরস্বতী আমার ঘরে ঢুকে বলেছিল, এই, আমার হাত দুটো এঁটো, পিঠের বোতামটা ছিঁড়ে গেল এইমাত্র, চট করে একটা সেফটি পিন আটকে দিন তো। আমি তখন একটা বই পড়ছিলুম। চোখ তুলে দেখি যে আমায় পিঠের বোতাম ছেঁড়ায় সেফটি পিন লাগাতে বলছে সে দাঁড়িয়ে আছে আমার দিকে বুক ফিরিয়ে। মুখোমুখি দাঁড়ালে পিঠে সেফটি পিন লাগাবো কি করে? নাকি ও চায় আমি ওকে আস্তে আস্তে ঘুরিয়ে দেব? আমি বলেছিলুম, সেফটি পিন আমি কোথায় পাব? ও বলেছিল, কি যে করেন, কিছুই থাকে না আপনার কাছে, আমার চুরিতে আটকানো আছে, খুলে নিন না। তারপর মুচকি হেসে বলেছিল, তাকিয়ে তাকিয়ে দেখছেন কি, আমার সময় নেই এখন, দিন দিন চট করে, আমাকে রান্নাঘরে যেতে হবে। যে মেয়ের বুকে আমি কখনো মাথা রাখিনি সে কেন আমাকে ব্লাউজের পিঠের বোতাম আটকে দিতে বলবে? না, ও কথা আমার ভালো লাগেনি। সরস্বতী আমার কাকাকে মেসোমশাই বলত, তাহলে ওর মা হচ্ছেন কাকিমার বোন, অর্থাৎ ওরা আমার কোনো আত্মীয় নয়। যমুনার মাকে আমি কখনো কিছু বলে ডাকিনি, আজ কাকিমা বলেই ডাকব। কাকিমা, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। আরে এসো এসো, চেনাই যায় না, এত বদলে গেছো তুমি। আপনারা কেমন আছেন? যমুনার সঙ্গে একদিন রাস্তায় দেখা হলো হঠাৎ। হ্যাঁ, মুন্নি বলছিল তোমার সঙ্গে দেখা হয়েছে। আমি বললুম, ধরে আনলি না কেন? একেবারেই ভুলে গেছ আমাদের। না না, জুতো খুলতে হবে না, আমাদের ঘরের মধ্যেই সবাই জুতো পরে আসে। চলে এসো। তোমার মা কেমন আছেন? মা ভালো আছেন। আপনাদের কথা মা প্রায়ই বলেন। মাকে নিয়ে এলে না কেন? জামাইবাবুর সঙ্গেও অনেকদিন দেখা হয়নি। হ্যাঁ, সেজ কাকা আজকাল ধর্ম নিয়ে খুব মেতে উঠেছেন। তুমি এদিকটায় সরে এসে পাখার নিচে বসো না, যা গরম আজ। দাঁড়াও, আমি সীতাকে ডাকি। আগেকার ভারতবর্ষ প্রবাসীতে আধুনিকা বলে যেসব ছবি ছাপা হতো, সেই সব ছবির মেয়েদের কিছুটা বয়স বাড়লে যেরকম দেখতে হওয়া উচিত, যমুনার মাকে সেই রকম দেখায়। চোখে সোনার ফ্রেমের চশমা, কোকড়ানো মাথার চুলে এলো খোপা, চড়া কলকা পাড় সাদা শাড়ি। শাড়ি পরার ধরনটাও একটু অন্যরকম, পায়ে হরিণের চামড়ার চটি। ঠিক বাড়ির মা মাসিদের মতন চেহারা নয়, আবার উগ্রতাও নেই। দেখতে ভালো লাগে। এবাড়ির আসবাবের মধ্যেও একটা স্নিগ্ধতা আছে। যমুনা কোথায়? দেওয়ালের একটা বড় ছবিতে যমুনা এক গা ফুলের গয়না পরা নৃত্যভঙ্গিমায়। শুধু গান নয়, যমুনা নাচতেও জানে দেখছি। যমুনা ফটোগ্রাফের পাশে যামিনী রায়ের বেড়াল, তার পাশে কাঁচের জারে মানি প্ল্যান্ট, বাকি দেয়াল জুড়ে। যমুনার বাবা পুলিশে কাজ করেন জানি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার।
আশা করি উনি ঘুষ নেন না। এরকম শান্তিময় সুখী আবহাওয়া থাকত কি তাহলে বাড়িতে? যমুনা কি তাহলে অমন নিষ্পাপ সরল হতে পারত? যমুনা কোথায়? বুককেসের ওপর একগাদা পিকচার পোস্টকার্ড। ওগুলো বোধহয় বরুণ আমেরিকা থেকে পাঠিয়েছে। যমুনা কোথায়? সরস্বতী ও যমুনার মা এসে ঢুকলেন, হাতে খাবারের প্লেট ও লেমন স্কশের শরবত। এদের বাড়িতে নিশ্চয়ই রেফ্রিজারেটর আছে। সরস্বতীর মাথায় সিঁদুর নেই, এখনো বিয়ে হয়নি কেন? যমুনা কোথায়? আশপাশের কোনো বাড়িতে খেলতে গেছে? আমি চেয়ার ছেড়ে সামান্য উঠে দাঁড়াবার ভঙ্গি করে বললুম, কি চিনতে পারেন? সরস্বতী অল্প হেসে বলল, পারব না কেন? আপনি চিনতে পারবেন কিনা সেইটাই সন্দেহ ছিল। মুন্নি জোর করে আসতে বলেছে বলেই বুঝি এলেন? না, আমি তো নিজেই এলাম। এদিকে বিশেষ আশা হয় না। আপনি কিন্তু একটু রোগা হয়ে গেছেন। ইচ্ছে করেই রোগা হচ্ছি, দেখতে খারাপ লাগছে? না না, অনেকদিন আপনাকে দেখিনি তো। যমুনা কোথায়? যমুনার মা হেসে বললেন, তুমি সতীকে আপনি বলতে নাকি? ও তো তোমার চেয়ে অনেক ছোট। সরস্বতী বলল, আগে অবশ্য উনি আমাকে তুমিই বলতেন, এখন ভুলে গেছেন সে কথা। সত্যি আমি ওকে তুমি বলতাম নাকি? মনে পড়ে না। কিন্তু যমুনা কোথায়? পরিষ্কার চারখানা দেয়ালের মধ্যেই ঘরে বসে লেমন স্কোয়াশে চুমুক দিতে দিতে এইসব আমড়া গাছে কথাবার্তা বলতে আমি এসেছি নাকি এখানে? আমি যেন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে জিজ্ঞেস করলাম, যমুনাকে দেখছি না, যমুনা কোথায়? যমুনার মা বললেন, যমুনা তো নাটকের রিহার্সাল দিতে গেল। আমার মামাতো ভাই রনেন একটা নতুন নাটক লিখেছে। তুমি নাম শুনোনি রনেন মৈত্রীর? আমি ঘাড় নেড়ে বললুম, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কে জানে লোকটা কে? যমুনার মা বললেন, ওদের ক্লাব থেকে তার অভিনয় হচ্ছে। যমুনাকে দিয়ে ছোট্ট নাচের পাঠ করাবে। তুমি আসবার একটু আগেই তো বেরুল। আমার মুখ দৃশ্যত বিবর্ণ হয়ে গেল। আমি অস্ফুটভাবে বললাম, রিহার্সেলে গেছে? কেন, তোমাকে আজ আসতে বলেছিল নাকি? বলেছিল আজ থাকবে, কিন্তু ও তো আজ রিহার্সেলের কথা জানত। আমি সামলে নিয়ে উত্তর দিলুম, না না, আমাকে সে কথা বলেনি। যমুনা নাচ গান দুটোই বেশ ভালোই শিখেছে বুঝি। কি পড়ছে এখন? প্রি ইউনিভার্সিটি পাশ করে এবছর ফার্স্ট ইয়ার আর্টিস্টে ভর্তি হয়েছে বেব্রন কলেজে। নাচ তো বেশ ভালোই শিখেছে। ওই যে ছবিটা দেখছ, ওটা তো অল বেঙ্গল কনফারেন্সের। আরও অনেক ছবি আছে। সত্যি অ্যালবামটা দেখা না। আর কিছু আমার ভালো লাগল না। একটা জিনিস নতুন করে শিক্ষা হলো, মনের ইচ্ছাকে চেপে রাখলে তার ফল কিছুতে ভালো হয় না। সিনেমা হলে বসে থেকে যমুনাকে আমার দেখতে ইচ্ছে হয়েছিল। বইটা আর্ধেক দেখে তখনই যদি আমি বেরিয়ে আসতুম, তাহলে অনায়াসে যমুনার সঙ্গে দেখা হতো। যমুনার সঙ্গে দেখা হবে না জেনে সম্পূর্ণ সন্ধেটা বিষাদ হয়ে গেল। মনের মধ্যে এই মুহূর্তে ঢুকে পড়ল মন খারাপ রং। আর মন খারাপ হলেই আমার মধ্যে সামান্য রাগ জাগতে থাকে। সরস্বতী যে অ্যালবামের পাতাটা উল্টাচ্ছিল, আমার ইচ্ছে হল ওর হাত থেকে অ্যালবামটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিই। যমুনার জন্য অপেক্ষা করব, কিন্তু এসব বাজে থিয়েটারের রিহার্সাল সহজে শেষ হয় না। আর এই নাটক লেখা মামাতো ভাইগুলো বিষম ন্যাকা হয়। ওর মায়েরও দোষ, যার তার সঙ্গে রিহার্সেল ফিহার্সেলে পাঠানো উচিতই নয়। ওইটুকু মেয়ের পক্ষে ওসব আবহাওয়া ভালো নয় মোটেই। আমি এসব একেবারেই পছন্দ করি না। তাছাড়া কতক্ষণই বা বসে থাকব? আমার তো আর কিছুই কথা বলার নেই। প্রথম দিন বেড়াতে এসে কেউ বেশিক্ষণ থাকেও না। তাছাড়া ইংরেজি মতে অ্যালবাম দেখানো মানে উঠে যেতে বলা নয়। এসব ঠিক বুঝতে পারি না। একবার যোধপুর পার্কের কাছে একটা অল্প চেনা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। রাত্রি ৯টা আন্দাজ বন্ধুর মা বলল, তুমি আমাদের সঙ্গে আজ রাত্রিরে খেয়ে যাও। তেমন কিছু খাবার নেই অবশ্য, সামান্য ডাল ভাত, কিন্তু খেয়ে যাও আজ, কেমন? আমরা খুব খুশি হব। খেতে খেতে গল্প করব। আমরা সবাই একসঙ্গে টেবিলে বসে খাই রাত্রির বেলা। এসো, লজ্জা কি? এ তো তোমার নিজের বাড়ির মতন। খাবার দিতে বলি? সেই স্বনির্বন্ধ অনুরোধ এড়াতে না পেরে আমি প্রবল অস্বস্তির সঙ্গে বসে প্রথম দিন সেই বাড়িতে গিয়েই রাত্রের খাবার খেয়েছিলাম। পরে শেখর কথা শুনে হাসতে হাসতে বলেছিল, তুই করেছিস কি? তুই তো একটা মহা উজবুক দেখছি। সত্যি সত্যি কেউ খায় নাকি? ওরকম খাবার কথা বলা মানে হচ্ছে এবার তুমি চলে যাও, আমাদের এখন খাবার সময়। যত জোর করে খাবার কথা বলবে তত বুঝবি তখনই চলে যাবার নির্দেশ। যাকে তাকে যখন তখন খেতে বলার মতন যুগ
আর আছে নাকি বাংলাদেশে? হুম। তখন আমি অবশ্য বেশি বাঙাল ছিলাম। এখন ওসব বুঝে গেছি। যারা বেশি আদব কায়দা দেখাবে তাদের ওপর বেশি অত্যাচার করতে হবে। আর যদি যমুনার মা আমাকে খেয়ে যেতে বলে, আমি মোটেই সেটাকে চলে যাবার নোটিস হিসেবে গ্রাহ্য করব না। তাহলে আমি নিশ্চয়ই এখানে খেয়ে যাব। পরের বাড়িতে খাবারের স্বাদ সবসময় ভালো লাগে। আমার পাশে এসে ঝুঁকে সরস্বতী অ্যালবাম দেখাচ্ছে। বারবার ওর বুক থেকে আঁচল খসে যাচ্ছে। কথা কে না জানে, মেয়েদের বুক থেকে কখনো এমনি এমনি আঁচল খসে পড়ে না। যদি মেয়েরা ইচ্ছে না করে তবে কাল বৈশাখীতেও বুকের আঁচল ওড়াতে পারবে না। কিন্তু সরস্বতীর দিকে আমার তাকাতেও ইচ্ছে করছে না। হাজার হাজার লোক সরস্বতীকে বলবে সুন্দরী, কিন্তু ও যমুনার নখেরও যোগ্য নয়। সরস্বতীর মুখে কোনো স্পষ্টতা নেই। ও যেটা প্রাণপণে ফোটাবার চেষ্টা করছে তাকেও ও বলতে চায় রহস্য। কিন্তু সব মেয়ের রহস্য ফোটে না, মনে হয় ভান। সরস্বতীর মুখের মধ্যে একটা চাপা কষ্টও আছে। কি যেন একটা গোপন আঘাত ও ইতিমধ্যে পেয়েছে, হয় প্রেমের ব্যর্থতা অথবা পাপ ও শরীর ছুঁয়ে গেছে। কথা নিশ্চিত বোঝা যায়। এতদিন বিয়ে না হবার এই তাহলে কারণ। আর একটা ব্যাপার আমার এইমাত্র মনে পড়ল। কাল সন্ধেবেলা যমুনা যখন বলেছিল আমি আপনার জন্য দাঁড়িয়েছিলাম, তারপর থেকে আর আমি কোনো মেয়ের দিকে তাকাইনি। পথে ঘাটে কত অসংখ্য মেয়ের দিকে রোজ দেখতেই হয়। রাস্তার এপাশে ওপাশে যাবতীয় মেয়ের মুখ দেখে নেওয়া যেন একটা পরম দায়িত্ব। কোনো অপুষ্টিয়মান মেয়ের মুখটা দেখতে না পেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যদি সে একবারও মুখ ফেরায়। কিন্তু কাল থেকে যেন আমি আর একটি মেয়েকেও দেখিনি। না, মনে তো পড়ে না। এত কাছ থেকেও সরস্বতীকে আমার দেখতে ইচ্ছে করছে না। যমুনার মা বললেন, সুনীল, তোমার কোনো বন্ধু টন্ধু কি আমেরিকায় আছে? আমি বললুম, কেন বলুন তো? আমাকে একটা খবর এনে দিতে পারো? সরস্বতী বলল, মা, কি দরকার? আমি বললুম, বরুণ তো এই সেপ্টেম্বরেই ফিরবে। তাই তো ফেরার কথা, আবার যে অন্যরকম শুনছি। সরস্বতী বলল, মা, তুমি শুধু শুধু। কেন, ওকে বললে কি হয়েছে? জানো, শুনলুম খোকা ওখানে বিয়ে করেছে। কোনো বাঙালি মেয়ে না বিদেশিনী? শুনছি মেয়েটি স্প্যানিশ। আমাদের অবশ্য ও কিছু জানায়নি। ওর এক বন্ধু খবরটা দিয়েছে আমাদের। শুনে আমার এমন ভয় করছে, যদি সত্যিই তাই হয়। সরস্বতী বলল, মা, এতে ভয়ের কি আছে? দাদামণি কি ছেলে মানুষ নাকি যে না বুঝে শুনে একটা কিছু করবে? নিশ্চয়ই মেয়েটি ভালো। যমুনার মা খানিকটা ভৎসনার সুরে মেয়েকে বললেন, ছেলে মানুষ না হলেও সবাই সবসময় নিজের ভালো মন্দ বুঝতে পারে না। অনেক দেখলুম তো। সরস্বতী মুখটা মুহূর্তের জন্য অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আবার স্বাভাবিক চোখ ফেরাল। মায়ের সঙ্গে সরস্বতীর চোখাচোখি হল। কি যেন একটা পুরনো ঝগড়া ঝিলিক দিয়ে উঠল। ওর মায়ের চোখে অপমান ও বেদনা। সরস্বতী বেশ ঠান্ডা গলায় বলল, ছেলে মেয়েদের কথা এত ভাবতে ভাবতেই তোমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, অথচ এতটা না ভাবলেও চলে। আমি ঠিকই বুঝেছিলাম, যমুনা ছাড়া পৃথিবীতে আর কেউ সরল নেই। এবাড়ির হাওয়া তো যথেষ্ট জটিল দেখছি। আমি বললুম, কাকিমা, আমি তাহলে এবার যাই, আরেকটা জায়গায় যেতে হবে। তুমি পারবে খবরটা এনে দিতে? সেরকম কোনো বন্ধুর কথা তো আমার মনে পড়ছে না। যেসব ছেলে বিলেত আমেরিকায় যায় তারা কি আমাদের পাত্তা দেয়? আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখব। চেনাশুনো কেউ একটু দেখো, বরুণ আছে সান ফ্রান্সিসকোতে। সরস্বতী অনায়াসে হেসে বলল, ভালো লোককেই তুমি খোঁজ নিতে বলছ। ওর আর পাত্তা পাওয়া যাবে নাকি? আপনার বাড়িতে টেলিফোন আছে? এমন সময় সিঁড়িতে ভারী পায়ের শব্দ করে যমুনার বাবা জগদীশ রায় এলেন। সবল চেহারা, সুদর্শন প্রৌঢ়, একমাত্র মোটা গোঁফে যেটুকু পুলিশি চিহ্ন। অন্তর্ভেদী দৃষ্টিতে আমাকে এক পলক দেখে নিয়ে শান্তভাবে টাইয়ের গিট খুলতে লাগলেন। যমুনার মা বললেন, একে চিনতে পাচ্ছ? এ হচ্ছে সুনীল, মেজদির ভাসুরপো। জগদীশ রায় আমার দিকে আর দ্বিতীয়বার না তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওকে তো চিনি। অসম্ভব, উনি আমাকে আগে কখনো দেখেছেন কিনা সন্দেহ। অনেক ছোট দেখেছি। আমি একটুক্ষণ বিগলিত মুখে দাঁড়িয়ে থেকে তারপর বিনীতভাবে বললুম, অনেকক্ষণ এসেছি, আজ যাই। জগদীশ রায় ঘরের মাঝখানে অধিপতির মতন দাঁড়িয়ে আছেন। দুই হাত ছড়িয়ে এবার তিনি কোট খুলছেন। আমার উপস্থিতিতে আর বিন্দুমাত্র মনোযোগ না দিয়ে বললেন, 7টার সময় আমার কোনো টেলিফোন এসেছিল? ওর স্ত্রী বললেন, না তো। উনি বললেন, শোনো,
আমি 2 দিনের জন্য জমশেদপুর যাব। আমার সুটকেস গুছিয়ে দাও, কাল খুব ভোরে আমার প্লেন। আমি অস্বস্তিকর অবস্থার মধ্যে দাঁড়িয়েছিলাম। এবার গলা স্বর উঁচুতে তুলে বললাম, কাকিমা, আমি আজ চললুম। তারপর 3জনের মুখের দিকেই পর্যায়ক্রমে তাকিয়ে বললুম, যাই। জগদীশ রায় এবার সোফায় বসে নিচু হয়ে জুতোর ফিতে খুলতে লাগলেন। আমার কথায় কোনো সাড়া দিলেন না। ওর স্ত্রী অন্য ধরনের ব্যস্ততার মধ্যে থেকে বললেন, আচ্ছা, আরেকদিন এসো কিন্তু ঠিক। সরস্বতী আমাকে এগিয়ে দিতে আসছিল, কিন্তু আমি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলাম, একবারও আর পিছনে না ফিরে। বেরোবার সময় ইচ্ছে হলো দড়াম করে দরজায় শব্দ করি। লেটার বাক্সটা ভেঙে দিয়ে গেলে কেমন হয়। রাস্তায় বেরিয়েই একটা বেড়ালকে দেখে সেটাকে শুট কষাবার জন্য তাড়া করে খানিকটা ছুটে গেলাম। একটা পুরো খালি মোটরগাড়ি ফুটপাত ঘেঁষে দাঁড়ানো। দুপ করে আচমকা ঘুষি মারলুম সেটার জানলার কাঁচে। কাঁচ নয় বলেই ভাঙল না, বরং আমার হাতে লাগল। কাছেই একটা দমকলের বাক্স। ওটার কাঁচ ভেঙে হাতুল ঘুরিয়ে একটা দমকলকে ডাকার খুব ইচ্ছে হল, কিন্তু ওটার পাশে 2টো সন্ডামার্কার চেহারার লোক দাঁড়িয়ে আছে। যমুনার দেখা না পেয়ে মন খারাপ ক্রমশ রাগে বদলে যাচ্ছিল। সন্ধে 7:30টায় রাস্তায় একা বেরিয়ে আমার বিষম বিরক্ত লাগল। মনে হল কেউ যেন আমাকে ঠকিয়েছে। আজ সন্ধেবেলা দুর্লভ কিছু একটা আমার পাবার কথা ছিল, তার বদলে একটা শুকনো পাতার মতন আমি পথের হাওয়ায় ভাসছি এখন। অথচ অন্যরকম হবার কথা ছিল। কেউ যেন আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমায় ঠকিয়েছে। এই ধরনের রাগই মন খারাপ আচ্ছন্ন করল আমায়। দূর ছাই, এসব হবে না আমার দ্বারা। শেখররা ওদিকে তুমুল আড্ডা জমিয়েছে, আর আমি একা পথে পথে বেড়াব, নাকি ফিরে গিয়ে ভেরেন্ডা ভাজব। বিনার ওখানেই যাবার জন্যে আমি চকিতে একটা ট্যাক্সি ধরে ফেললাম। পকেটে হাত দিয়ে দেখলুম যা টাকা আছে তাতে ট্যাক্সি ভাড়াটা কুলিয়ে যাবে। গেঞ্জি গায়ে, ধুতিটা লুঙ্গির মতন পরা। পালঙ্কের ওপর শেখর পা ঝুলিয়ে বসে আছে, যেন কতকাল ধরে এখানে আছে, যেন শেখরই এখানে গৃহস্বামী। আয়নার সামনে বিনা, অবিনাশ একটা চেয়ারে বসা, তার পাশে 2জন বয়স্ক অচেনা লোক। পালঙ্কের এক কোণে আরেকটি নারী। চিন্তামণি বাবুকে দেখতে পেলাম না। আমি পর্দা সরিয়ে ঢুকলাম। সেই মুহূর্তে কি একটা কথায় ওরা সবাই হো হো করে চেঁচিয়ে হেসে উঠেছিল। তখনই আমি ঘরে পা দিয়েছি। বিনা প্রথমে আমাকে দেখতে পেয়ে বলে উঠল, ওই তো এসেছে। বাবা, কি খোঁজাখুঁজি! শেখর ঘাড় ফিরিয়ে বলল, এসেছিস? তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলুম। আমি বললুম, সে কি রে, তোকেই তো কদিন ধরে আমরা সবাই খুঁজছি। কম জায়গায় ঘুরতে হয়েছে তোর জন্য? যা যা, এখানে এসেছিল একবারও? এখানে তো তুই আশা ছেড়ে দিয়েছিলি। কিন্তু আর কখনো আসবো না তা তো বলিনি। তুই কালও এলি না, একটা জিনিস দারুণ মিস করলি, তোর জন্য কাল পর্যন্ত রেখে দিয়েছিলুম। এখানে তুই কি পাগলামি করছিস? তোর মা বিষম চিন্তা করছেন। ইস, তোর চেহারাও তো খুব খারাপ হয়ে গেছে দেখছি। অবিনাশ বলল, ওই এলেন গুরু ঠাকুর, এখন লেকচার ঝাড়বেন। তুই নিজে কি করছিস, ভাবছিস বুঝি আমরা টের পাইনি? শেখর পা দোলাতে দোলাতে বলল, তোকে সেজন্য ভাবতে হবে না। আমি বাড়িতে মায়ের সঙ্গে একবার দেখা করে এসেছি। বলে এসেছি কলকাতার বাইরে যাচ্ছি, সপ্তাহ কয়েক ফিরব না। সপ্তাহ কয়েক কি করবি এখানে? কিছু না, এমনি থাকব। বাড়ি থেকে ছুটি নিলাম কিছুদিন। লোকে চেঞ্জে যায় না, আমিও একটু চেঞ্জে এলাম, হাওয়া বদলাতে। অবিনাশ বলল, ওসব বাদ দে, যে জন্য এসেছি এখন কাজের কথা হোক। অজয়বাবুর বাড়িটা কোথায়? বিনা বলল, জামাইবাবু থাকেন 3তলায়, 4 নম্বর গেটের কাছে, ইলেকট্রিক অফিসের পাশ দিয়ে রাস্তা। অন্তত ওইখানেই তো থাকতো আগে। অবিনাশ বলল, এখন না থাকলেও নতুন ঠিকানা খুঁজে বার করা যাবে। আমি শেখরের পাশে এসে পালঙ্কে বসলুম। শেখরের ডান বাহুতে একটা বড় রূপোর তাবিজ। এটা তো কখনো দেখিনি। আমি হেসে জিজ্ঞেস করলাম, এটা কি ব্যাপার? শেখরও হাসতে হাসতে বলল, মা বেঁধে দিয়েছে যাতে আমার কোনো বিপদ না হয়। থাকুক না, মা যদি খুশি হয় তাহলে পড়তে আপত্তি কি? অন্য মেয়েটি বলল, আপনার তাগার ওপরের ডিজাইনটা বেশ সুন্দর। শেখর বলল, এটাকে তাগা বলে বুঝি? বাঙালদের কথা। তাগা বিচ্ছিরি শুনতে লাগে। আমরা বলি মাদুলি। মাদুলি তো গলায় পড়ে। ভাগ। ও সুনীল, তুই একে চিনিস? ইনি হচ্ছেন বিনার দিদি সাধনা, বিখ্যাত নূরজাহান বেগম। আমি হাত তুলে বললাম, নমস্কার, আপনার নাম শুনেছি। মেয়েটি প্রতি নমস্কার করে বলল, আপনার বন্ধু তো কদিন ধরে আপনাকে পাগলের মতো খোঁজাখুঁজি করছেন। আমি বললাম, এইটাই মজা, আমি ওকে খুঁজছি, ও আমাকে খুঁজছে।
আমি অবশ্য বাড়ি থেকে নিরুদ্দেশ হইনি, ওই নিরুদ্দেশ হয়েছে। সত্যি আপনার বন্ধু বেশ অদ্ভুত, কাল যা কাণ্ড করলেন। আমি প্রশ্ন চোখে শেখরের দিকে তাকালুম। শেখর বলল, তুই কালও এলি না। একটা জিনিস তোর জন্য কাল পর্যন্ত রেখে দিয়েছিলাম। পরীক্ষিত এসে তোরটা শেষ করে দিল। এমন সুযোগ তুই আর জীবনে পাবি কিনা সন্দেহ। কি? এলএসডি। এলএসডি কোথায় পেলি? সেটা এমন কিছু মহামূল্যবান জিনিস নয়, আমার লোভ নেই। সাধনা বলল, আপনি খাননি, ভালোই করেছেন, বিচ্ছিরি জিনিস। আমি জিজ্ঞেস করলুম, আপনিও খেয়েছিলেন নাকি? সাধনার মুখখানা বিমর্ষ হয়ে গেল যেন একটু। চোখ ফিরিয়ে জানলার বাইরে তাকিয়ে বলল, একটা খেয়েছিলুম। মানুষের এমনিতে এত দুঃখ, আবার সাত করে ট্যাবলেট খেয়ে দুঃখের ছবি দেখার দরকার কি? শেখর বলল, তুমি বুঝি শুধু দুঃখই পেয়েছ, আনন্দ পাওনি একটু? না, আমি কিন্তু পেয়েছিলাম। ওহ, অদ্ভুত অভিজ্ঞতা। শরীরটা যেন হালকা হয়ে ভাসতে ভাসতে কোথায় মিলিয়ে গেল। আমি শেখরকে থামিয়ে দিয়ে বললাম, এলএসডি ট্যাবলেটের নাম শুনেছি আগে, ঠিক ব্যাপারটা কি বলতো? কি হয় খেলে? এটা আসলে একটা ডাক্তারি ওষুধ, এখানে পরীক্ষামূলক অবস্থায় আছে বুঝলি। পাগলদের চিকিৎসার জন্য ব্যবহার করে দেখা হচ্ছে। এতে স্মৃতিফিতি ফিরিয়ে আনে। ওই স্মৃতি ফিরিয়ে আনার ব্যাপারটার জন্যেই সারা পৃথিবীতে এখন গোপনে নেশার জন্য ব্যবহার করা হচ্ছে। পাগলের ওষুধ? ভাগ্যিস খাইনি। একটা ট্যাবলেট খেলে তবে বুঝতে পারতিস। সামান্য এতটুকু একটা ট্যাবলেট খাবার পর কি অবস্থা। শরীরটা একেবারে বদলে গেল। চোখের সামনে অসংখ্য স্বপ্ন, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন অনবরত, একটার পর একটা। আমি জোরে হেসে উঠে বললাম, স্বপ্ন দেখার জন্য ট্যাবলেট খেতে হবে? তোরা কাল খেয়েছিস বুঝি? আমি কিন্তু কিছু না খেয়েই কাল রাত্রে নিজের ঘরে শুয়ে অনেক উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখেছি, প্রায়ই দেখি। শেখর বিচলিত না হয়ে গাঢ়স্বরে বলল, না রে, এ সত্যি অন্যরকম। তুই খাসনি তো, তোর বিশ্বাস হবে না। তুই আর আমি একসঙ্গে অনেক কিছু খেয়ে দেখেছি তো, কিন্তু এর অভিজ্ঞতা একেবারে অন্যরকম। সত্যি জীবনটা বদলে গেল। জীবন বদলাবার জন্য তোর এত লোভ কেন? চালাকি করিসনি। তোর লোভ নেই? তুই বদলাতে চাস না? এখন যেটা আছে এটা কি? এই কি জীবন নাকি? ট্যাবলেট খেয়ে কিরকমভাবে তোর জীবন বদলালো? যদিও অল্প সময়ের জন্য, তবু বদলে গিয়েছিলাম ঠিকই। খুব ভয় করছিল। দূর থেকে আমি যেন আমাকে দেখছি। এতে ঘুম পাইনি, জ্ঞান হারায়নি, হাত পা নাড়া যায়। কিন্তু শুয়ে শুয়ে চোখের সামনে ছবির পর ছবি। ছবিগুলো দেখলে অস্পষ্ট চিনতেও পারা যায়। যে সমস্ত স্মৃতি আমাদের হারিয়ে গেছে, সেগুলো কোথা থেকে যে ফিরে এলো। হারানো স্মৃতিকে দেখতে সত্যি কিরকম গা ছমছম করে। তোকে বলতে গিয়ে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে দেখ। সবচেয়ে অদ্ভুত কি, এতে অনেক সময় নিজের দুটো মূর্তি দেখা যায়। একই রকম দুটো চেহারা পাশাপাশি? না না, আলাদা আলাদা বয়সের চেহারা। আমি একবার দেখলুম একটা 4 বছরের ছেলে, পায়ে কাঁচ ফুটে গেছে, মাটিতে বসে কাঁদছে। ছেলেটার মুখ দেখেই চিনতে পারলুম সেটা আমি, আমারই 4 বছরের চেহারা, ঠিক চেনা যায়। আর তার পাশে দাঁড়ানো একটা লোক, সেটাকে জানিস? আমি, এই 32 বছরের আমি। ভেবে দেখ, 4 বছরের আমি আর পাশাপাশি দাঁড়িয়ে এই 32 বছরের আমি, দুটো আলাদা শরীর। আমারই, স্বপ্ন বা কল্পনা নয়, চোখের সামনে স্পষ্ট সেই দুটো মুখ। 28 বছরের তফাৎ, কিন্তু আমার ছেলেবেলার মুখ দেখলে মনে হয় যেন আমি 300 বছর পেরিয়ে এসেছি। তুই বিশ্বাস করতে পারবি না, এরকম দেখলে কি অসম্ভব সুখ আর কষ্ট হয়। লাইসার্জি কেমন জিনিস শুনলাম, যারা একসঙ্গে 4টে ট্যাবলেট খায় তারা মায়ের পেটে সে অন্ধকারে শুয়ে থাকার দৃশ্য দেখতে পায়। আমি সে দৃশ্য দেখতে চাই না। তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। বললুম তো, তুই কি জিনিস মিস করেছিস তুই জানিস না। তোর জন্য কাল পর্যন্ত রেখেছিলাম। অবশ্য কাল আমার একটু অন্যরকম হয়ে গেল। বিনার দিদি এক মনে শেখরের কথা শুনছিল, মুখখানা একটু শুকনো। বলল, আমি আর কোনোদিনও এই জিনিস খাবো না। আমার এত কষ্ট হয়েছিল, এমন মন খারাপ লাগছিল, যা ভুলে যাওয়াই ভালো, তাকে আর জোর করে মনে পড়িয়ে কি লাভ। কাল আপনিও যা দাপাদাপি করেছিলেন, আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শেখরকে জিজ্ঞেস করলাম, তুই এলএসডি পেলি কোথায়? এদেশে পাওয়া যায় নাকি? স্যান্ডি বললে একটা আমেরিকান ছেলের কাছ থেকে কিনলাম। আমেরিকান ঠিক নয়, ক্যানাডিয়ান। যাই হোক, 6টা ট্যাবলেট, 300 টাকা দাম। 300 টাকা? স্বপ্ন দেখার জন্য? তুই সত্যি পাগল হয়ে গেছিস। পাগলের ওষুধ খাওয়াই তোর দরকার। চাঁদে যখন যাত্রীবাহী রকেট যাবে, তখন এক একটা টিকিটের দাম কত হবে জানিস? 50 লক্ষ টাকা ঘোষণা হয়ে গেছে।
কেউ যাবে না বলতে চাস? যাগে, ছেলেটাকে জোটালি কোথা থেকে? বলছি, বস, বাথরুম থেকে ঘুরে আসি। চা খাবি? বিনা, একটু চা বানাও না। চা খাবি না মদ খাবি? চা খাবো। অবিনাশ ওপাশ থেকে আঁতকে উঠে বলল, রাতে 8:30টার সময় চা? লিভারের 12টা বাজাতে চাস বুঝি? আমি বললাম, আমি চাই খাবো। বিনার হাতের চা খেলেই আমার নেশা হয়ে যায়। বিনা বলল, আমার ঘরে চিনি নেই, দেখি রেনুর ঘরে আছে নাকি। আমি অবাক হয়ে বললুম, সে কি, চিনির কলের মালিকের ঘরেই চিনি নেই? ঘরের সবাই চাপাভাবে হাসতে লাগল। ত্রিভঙ্গি করে বিনা বেরিয়ে গেল ঘর থেকে। চিন্তামণি বাবুই বিনার আসল বাবু। লোকটি ভারী মজার। ওর সবকিছুর মধ্যেই একটা রসিকতা আছে। রাকেট অ্যান্ড রাকেট কোম্পানির উনি 50% মালিক। ওদের 3টে চিনির কল। উনি নিজেই বলেন, আমার বাবা শুধু চিনির কল খুলেই নিশ্চিত হতে পারেননি, চিনি যোগাবে চিন্তামণি। এই জন্য ছেলের নামও চিন্তামণি রেখে গেছেন। আমিও রক্ষিত বংশে জন্মে বংশের ধারা রক্ষার জন্য একটি রক্ষিতা রেখেছি। আমার বাবারও রক্ষিতা ছিল। আমার স্ত্রীও সময় বুঝে গত হয়েছেন। রক্ষিতা রাখার ব্যাপারে চিন্তামণিবাবুর একটা বেশ বনেদিয়ানা আছে। বিনার কাছে তিনি শুধু শনিবার এসে সারা রাত থাকেন। এই জন্য যে মাসে 5টি শনিবার সে মাসে তিনি দেন 1000 টাকা, যে মাসে 4টি শনিবার সে মাসে 800। এই শনিবারগুলোতে বিনার ঘরের ত্রিসীমানায় কোনো পুরুষের আশা চলবে না। অন্যদিন যে ইচ্ছে আসতে পারে। সপ্তাহের অন্য দিনগুলোতেও তিনি হঠাৎ হয়তো এসে হাজির হন, কিন্তু তখন বিনার ঘরে অন্য পুরুষ থাকার ব্যাপারে তার কোনো বিরাগ নেই। সামান্য ব্র্যান্ডিতে চুমুক দিতে দিতে তিনি সবার সঙ্গে সহাস্যে গল্প করে ঠিক 10টার সময় বাড়ি ফিরবেন। সেদিন তিনি বিনাকে স্পর্শ পর্যন্ত করবেন না। চিন্তামণিবাবুকে আমার ভালো লাগে, কারণ তার মধ্যেই প্রথম আমি পুরনো কলকাতার বণিক সমাজের একজন প্রতিনিধিকে দেখতে পাই। এখন ব্যবসায়ী কথাটা শুনলেই মারোয়ারি বা ওই ধরনের চালকুমড়ো মার্কার চেহারা মনে পড়ে। কিন্তু রক্ষিতবাবুরা কয়েক পুরুষ ধরে কলকাতার ব্যবসায়ী। বেশ ছিমছাম পরিচ্ছন্ন মানুষটি। কোনোরকম গ্লানি বা উচ্ছ্বাস নেই চরিত্রে। বেশ শান্তভাবে পৃথিবীর যোগ বিয়োগ বুঝে নিয়েছেন। একেবারে অশিক্ষিতও নন। মাঝে মাঝে বৈষ্ণব কবিতা থেকে ভালো ভালো উদ্ধৃতি দিতে জানেন। মাথার সামনেরটা টাক পড়ে গেছে। পেছনের দিকের চুলগুলো সামনে পর্যন্ত টেনে এনে পাতা কাটা। প্রায় দাড়ি গোফিন সহাস্য মানুষ। বয়স 50-52 বেশি নয়, কিন্তু কথা বলার সময় এমনভাবে বলেন, সেসব আমাদের কালে ছিল। যেন তিনি সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের কাল থেকে এ শহরে আছেন। অনেকক্ষণ পরিশ্রম করার পর আরাম করে এক গ্লাস জল খাবার মতনই সহজভাবে সারা সপ্তাহ নিপুণভাবে ব্যবসার কাজ দেখাশুনো করে চিন্তামণিবাবু শনিবার আসেন বিনার কাছে। সেদিন তার পূর্ণ বিশ্রাম চাই। অন্য দিনগুলোতে যে মাঝে মাঝে আসেন তা যেন অনেকটা বেড়াতে বা খোশগল্প করতে আসার মতন। ওইসব দিনেই আমার আর শেখরের সঙ্গে ওর কখনো কখনো দেখা হয়েছে। কোচানো ধুতি ও গিলে করা পাঞ্জাবি পরে অনুত্তেজিতভাবে আসেন। এসে পকেট থেকে রূপোর পানের ডিবেটা বার করে সামনে রেখে আরাম করে বসেন। তারপর বলেন, কয়েকটা ধূপ জেলে দাও তো বিনা। ছেলেবেলা থেকেই আমার ধূপের গন্ধ শোকা অভ্যেস। অফিসে আমার ঘরে সবসময় ধূপ জ্বলে, বাড়িতে জ্বলে। ধূপের গন্ধ ছাড়া সন্ধ্যাবেলা আমি থাকতেই পারি না। চোখে কাজল দিয়েছ দেখছি, বাহ, বেশ মানিয়েছে। সেসব দিন বিনার প্রতি ওর ব্যবহারটা অনেকটা পিতার মতন, ভারী মধুর, স্নেহ মাখানো। চিন্তামণি রক্ষিতকে আমার ভালো লেগেছিল, কারণ উনি কলকাতার নাগরিক সমাজের একটি দিক আমাকে দেখিয়েছেন। সমাজে উনি সুদক্ষ ব্যবসায়ী, বাড়িতে নিশ্চিন্ত দায়িত্বশীল পিতা। এক ছেলেকে টেকনোলজি পড়াতে জার্মানি পাঠিয়েছেন। নিজের মেয়েকে কখনো কোনো উড়ো সম্পর্কের দাদার সঙ্গে সিনেমা দেখতে পাঠাবেন না। পাড়ার দুর্গাপূজার কমিটিতে ওকে প্রতি বছর সহসভাপতি করা হয়। স্থানীয় ব্যায়াম সংঘের প্রাইজ ডিস্ট্রিবিউশনে নিখুঁত বক্তৃতা দেবেন প্রধান অতিথি হিসেবে। নেতাজি ফিরে এলে দেশের অবস্থা সম্পূর্ণ বদলে যাবে রাতারাতি, এ সম্পর্কে ওর দৃঢ় ধারণা আছে। এমনকি প্রতিবেশীর বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে পুরোহিত মন্ত্র পড়তে ভুল করেছিল, তাও তিনি ধরে দিয়েছিলেন। এবং তিনি প্রতি শনিবার এসে বিনার ঘরে রাত কাটিয়ে যান। এর মধ্যে যেন কোনো বৈপরীত্য বা গরমিল নেই, অত্যন্ত স্বাভাবিক। চিন্তামণি রক্ষিতের আশ্রয় পেয়ে বিনা ভালোই আছে। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আত্মপ্রকাশ। পড়ছিলাম এর 5ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।